আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাওয়া। আমার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রুদ্র ছায়া। ভাদ্র মাস, মেঘ বৃষ্টির কোনো ঠিক নেই। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। মাহফুজ বিরক্ত মুখে হাঁটছে। তার বাঁ হাতে ভারী একটা সুটকেস, এমন ভারী যে মনে হয় সুটকেস সহ হাত ছেড়ে পড়ে যাবে। ডান হাতে ছাতা। এখন রোদ নেই, সূর্য বড় একখণ্ড মেঘের আড়ালে ঢাকা পড়েছে, সহজে বের হবে না। তারপরও ছাতাটা মাথায় ধরা। মাহফুজ মাঝে মাঝেই চিন্তিত চোখে ডান হাতে সুটকেসের দিকে তাকাচ্ছে। সুটকেসের হাতলের অবস্থা সুবিধার না। হাত না ছেড়লেও যে কোনো মুহূর্তে হাতল ছেড়ে যেতে পারে। সুটকেস এত ভারী কেন তা মাহফুজের মাথায় ঢুকছে না। কাপড় চোপড়ের বদলে কি সীসা ভরা হয়েছে? মেয়েদের এই সমস্যা। তারা যখন সুটকেস গোছায় তখন সুটকেস ভারী হচ্ছে কিনা হালকা হচ্ছে এসব মনে থাকে না, কারণ এই সুটকেস হাতে নিয়ে তাদের হাঁটতে হয় না। মাহফুজ পেছনে ফিরে সীসা ভরা সুটকেসের মালিকের দিকে তাকালো। মালিক না, মালিকাইন। 19-20 বছরের তরুণী, নাম চিত্রা। মেয়েটা কেমন গুটগুট করে হাঁটছে, যেন হেঁটে খুব মজা পাচ্ছে। মেয়েটার চেহারা তেমন কিছু না, 10-এ 4 দেয়া যায়, কিন্তু এখন তাকে বেশ ভালো দেখাচ্ছে। গায়ের রং আগের মতো ময়লা লাগছে না। ট্রেন থেকে নেমেই কোনো এক ফাঁকে মুখে পাউডার দিয়ে ফেলেছে নিশ্চয়ই। টিউবওয়েলে যখন মুখ ধুতে গেল তখনই মনে হয় কাজটা সেরেছে। চোখে যে কাজল দিয়েছে সেটা বলাই বাহুল্য। ট্রেনে আসার সময় চোখ ছিল ছোট ছোট, এখন এত বড় বড় হবে কেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চোখ তো আর বড় হয় না। আচ্ছা, শাড়িও বদলেছে নাকি? শাড়িটাও তো সুন্দর, সবুজের মধ্যে সাদা ফুল। এই মেয়ে দেখি সাজগোজে ওস্তাদ। এক ফাঁকে মুখে কোনো একটা কারুকাজ করেছে, অমনি খুঁটে কুড়ানি থেকে রাজরানী। একটু আগেই আকাশ মেঘলা ছিল, এখন আবার রোদ উঠে গেছে। যে মেঘ রোদ ঢেকে রেখেছিল সেও নেই। আকাশ ঘন নীল। ভাদ্র মাসের চিকন রোদ চামড়া ভেদ করে শরীরের রক্তের মধ্যে ঢুকে পড়ে, সঙ্গে সঙ্গে নেশা হয়ে যায়। কেউ যদি ভাদ্র মাসের রোদে কিছুক্ষণ থাকে সে আর রোদ ছেড়ে আসতে চায় না। মাহফুজের মাথায় ছাতা। মেয়েটা রোদের মধ্যেই হাঁটছে। ছাতার নিচে আসার জন্য মাহফুজ তাকে ডাকছে না। আকবারই এত খাতির দেখাবার কিছু নেই। এই টাইপের মেয়েদের খাতির দেখালে বিপদ আছে। প্রথমে কোলে চেপে বসে, কোল থেকে ঘাড়ে, ঘাড় থেকে মাথায়। একবার মাথায় চড়লে কার সাধ্য মাথা থেকে নামায়? এদের রাখতে হয় শাসনে। মাহফুজ ভাই। মাহফুজ বিরক্ত মুখে পেছন ফিরল। তার বিরক্তির প্রধান কারণ মেয়েটার গলার স্বর ভালো না, খসখসা। মেয়েদের গলার স্বর হবে চিকন, চট করে কানের ভেতর ঢুকে যাবে। এই মেয়ের গলার স্বর এমন যে চট করে কানের ভেতর ঢুকবে না, কানের ফুটার কাছে কিছুক্ষণ আটকে থাকবে। তাছাড়া ভাই ব্রাদার ডাকার দরকার কি? এত খাতির তো হয়নি। মাহফুজ মেয়েটার উপর রাখতে গিয়েও রাখতে পারল না। মেয়েটার হাঁটা সুন্দর, গুটুর গুটুর করে হাঁটছে। শাড়িটা পরেছে ভদ্রভাবে, মাথায় ঘোমটা দেয়ায় বউ বউ লাগছে। এটা অবশ্য ঠিক না। যে বউ না সে কেন বউ সাজবে? সাজ পোশাকের মধ্যে যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো যে সাজ দেখে ধরা যেত কে কি রকম মেয়ে, তাহলে ভালো হতো। কুমারী মেয়েদের একরকম পোশাক, সধবাদের একরকম পোশাক, খারাপ মেয়েদের একরকম পোশাক। আগে নিয়ম ছিল খারাপ মেয়েরা পায়ে কিছু পরতে পারবে না। তারা সাজসজ্জা সবই করবে, শুধু পা থাকবে খালি। পায়ের দিকে তাকালেই বোঝা যাবে মেয়েটা কোন পদের। আজকাল বোধহয় এইসব নিয়ম নেই। মাহফুজ চিত্রার পায়ের দিকে তাকালো। লাল ফিতার স্যান্ডেল পরেছে। আচ্ছা পড়ুক, এই মেয়ে তো স্যান্ডেল পরতেই পারে। সে নিশ্চয়ই পাড়ার মেয়েদের মতো না। স্যান্ডেল জোড়া মনে হয় নতুন চকচক করছে। কালো মেয়ের পায়ে লাল স্যান্ডেল খুব মানায় তো। তিয়াস লেগেছে, পানি খাবো। মাহফুজ বিরক্ত গলায় বলল। পথের মধ্যে পানি কই পাবো? নৌকায় উঠে নেই, ঘাটতলায় যাই, তারপর পানি। ঘাটলা কত দূর? দূর নাই। ঘাটলা দূর আছে এখনো প্রায় 1 মাইল। রিক্সা পাওয়া যায়, রিক্সায় যাওয়া যেত। স্টেশন থেকে নাওঘাটা 5 টাকা ভাড়া। মাহফুজের কাছে টাকা আছে, স্কুল ফান্ডের টাকা। এই টাকা হুটহাট করে খরচ করা যায় না। তাছাড়া রিক্সা নিলে 2টা রিক্সা নিতে হয়।
সে নিশ্চয়ই ঝপ করে এই মেয়ের সঙ্গে এক রিকশায় উঠে পড়তে পারে না। নৌকায় কতক্ষণ লাগে? 3-4 ঘন্টা। এতক্ষণ লাগে? এতক্ষণ কই দেখলে? নৌকায় পাটি পাতা আছে, শুয়ে ঘুম দিবে, ঘুম ভাঙলে দেখবে সোহাগের ঘাটে নৌকা বাঁধা। আপনাদের জায়গাটার নাম সোহাগী? ছাতাটা একটু ধরো তো, আমি সিগারেট খাবো। চিত্রা এগিয়ে এসে ছাতা ধরল। চিত্রা মেয়েটার নকল নাম। এই টাইপের মেয়েরা নকল নাম নিয়ে ঘুরে ফিরে বেড়ায়। আসল নাম কেউ জানে না। আসল নাম জিজ্ঞেস করলে অন্য একটা নাম বলে, সেটাও নকল। মাহফুজ সিগারেট ধরালো। তার সিগারেট ধরানোটা উদ্দেশ্যমূলক। চিত্রা মেয়েটা রোদে কষ্ট পাচ্ছে। সিগারেট ধরাবার উছিলায় ছাতাটা তার হাতে পার করে দেয়া। মুখে বলতে হলো না, নাও ছাতা নাও। বললে মেয়েটা বলবে, জি না, লাগবে না। সে তখন বলবে, আহা নাও না। কথা চালাচালি হবে। কি দরকার? ছোট ট্রিক্সের কারণে আপোষে ছাতা তার হাতে চলে গেল। মাহফুজের এক হাতে সুটকেস, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। ছাতা সে ধরবে কিভাবে? তার তো আর হনুমানের মতো লেজ নেই যে লেজ দিয়ে পেঁচিয়ে ছাতা ধরে রাখবে। চিত্রাকে নৌকায় উঠিয়ে মাহফুজ গেল চায়ের দোকানে। চায়ের তৃষ্ণা হয়েছে, 1 কাপ চা খাবে। মেয়েটাকে 1 কাপ চা পাঠাবে। মাটির কলসিতে করে ঠান্ডা 1 কলসি পানি আর গ্লাস নিতে হবে। ভাদ্র মাসে ঘন ঘন পানির তৃষ্ণা হয়। পথে খাওয়ার জন্যও কিছু নিতে হবে, চিড়া মুড়ি। ভাতের খিদে চিড়া মুড়ি দিয়ে দূর হবে না। উপায় কি? ডাল চাল নিয়ে গেলে হয়। নৌকায় চুলা থাকে। মাঝিকে বললেই খিচুড়ি রেঁধে দেবে। তেল মশলা আর লাকড়ির দাম ধরে দিলেই হবে। চায়ের দোকানের মালিকের নাম নিবারণ। মাহফুজের চেনা লোক। ঠাকরকোনা এলেই নিবারণের দোকানে চা খায়। দুপুরে ভাত খায়। ভাত খাবার পর ভাত ঘুমের ব্যবস্থা আছে। দোকানের পেছনে পাটি পেতে শুয়ে থাকা। মাহফুজ শুয়ে থাকে। চা দোকানের এক ছেলে তালপাখা দিয়ে বাতাস করে, মাথা বানিয়ে দেয়। যতক্ষণ ঘুম ততক্ষণ বাতাস। ফাঁকে ফাঁকে মাথা বানানো। ওস্তাদ ছেলে। একই সঙ্গে বাতাস করা এবং মাথা বানানো সহজ ব্যাপার না। নিবারণ গ্লাস ভর্তি চা মাহফুজের সামনে রাখতে রাখতে বলল, সাথের কন্যাটা কে? মাহফুজ চায়ে চুমুক দিতে দিতে বলল, দূর সম্পর্কের বোন হয়, তার জন্যও চা পাঠাতে হবে। চা আর একটা লাঠি বিস্কুট। বোন শহরে থাকে? কলেজে পড়ে? বিবাহ হয়েছে? না। মেয়েটা বড়ই সৌন্দর্য। মাহফুজ হাই তুলতে তুলতে বলল, নিবারণ, কাউকে দিয়ে মাথা ধরার ট্যাবলেট আনিয়ে দাও, মাথা ধরেছে। মাহফুজের সত্যি সত্যি মাথা ধরেছে। পরপর এতগুলা মিথ্যা কথা বলার জন্যই মাথা ধরেছে। মিথ্যা বলার কোনো দরকার ছিল না। সত্যি কথাটা বলে ফেললেই হতো। মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরও যে অনেকগুলো মিথ্যা বলতে হয়, এই কারণেই। পরের মিথ্যাগুলো শয়তানের সন্তান। এইসব মাহফুজের কথা না, তার দাদিজানের কথা। মাহফুজের দাদি আতরজান সবসময় বলতেন, মিথ্যা কথা কইলে কি হয় জানোস? শয়তানের বিবাহ হয়। শয়তানের স্ত্রীর গর্ভে শয়তান শিশুর জন্ম হয়। এই জন্যই একটা মিথ্যা কথা কইলেই সাথে আরও 3-4টে মিথ্যা বলতে হয়। সেই মিথ্যাগুলো হইল শয়তানের সন্তান। বুঝছস কিছু? দাদিজানের গল্পের কারণে মাহফুজ ছেলেবেলায় যখনই মিথ্যা কথা বলেছে, আতঙ্কে শিউরে উঠেছে। সর্বনাশ, শয়তানের বিয়ে হয়ে গেল। এখনই তাদের ছেলেপুলে হওয়া শুরু হবে। সেই আতঙ্কের ছায়া এখনো খানিকটা আছে। ছোটবেলায় মাথায় কিছু ঢুকে গেলে সহজে বের হয় না। মিথ্যা বললে সঙ্গে সঙ্গে কিছু কঠিন সত্য কথা বলে শয়তানের বিয়ে ভেঙে দিতে হয়। এও দাদিজানের শেখানো বুদ্ধি। মাহফুজ বিরস মুখে শয়তানের বিয়ে ভাঙার প্রস্তুতি নিল। সত্যি কথা বলতেই হবে। নিবারণ, যে আমার দূর সম্পর্কের যে খালাতো বোনের কথা বললাম না, কলেজে পড়ে? যে আসলে কলেজে পড়ে না, বিয়ে শাদী দিতে হবে, এই জন্যে বাড়ায় বলা। বুঝতে পারছো? যে পারছি, না বোঝার কিছু নেই। এইসব মিথ্যা বলা যায়, এতে ভগবান দোষ ধরেন না। মেয়েটা নাটক করে। সোহাগীতে টিপু সুলতান প্লে হচ্ছে। এই মেয়ে সুফিয়ার পাঠ করবে। এরা খুবই দরিদ্র। নাটক করে টাকা যা পায় তা দিয়ে সংসার চলে। ভাইজান,
মেয়েটা তো খুবই সৌন্দর্য। সৌন্দর্য কি দেখলা? গায়ের রং ময়লা। ঠিক বলছেন, সৌন্দর্যের আসল জিনিসটা নাই, রং ময়লা। ভগবানের সব একলগে দেন না, কিছু দেন, কিছু হাতে রেখে দেন। মাহফুজের মাথা ধরা কমে গেছে। তারপরেও নিবারণের এনে দেয়া প্যারাসিটামল 2টা খেয়ে ফেলল। রোগ হবার আগেই ওষুধ খেয়ে রাখা, যাতে দীর্ঘ যাত্রাপথে মাথা না ধরতে পারে। টুকটাক 2-1টা জিনিস কেনা দরকার, টর্চের ব্যাটারি, মোমবাতি। এই 2টা জিনিস ময়মনসিংহ থেকে কিনলে সস্তা পড়ত। এত কিছু কেনা হয়েছে, এই 2টা জিনিস কেন কেনা হলো না কে জানে। ভাইজান, চা আর 1 কাপ দেব? দাও। চা খেতে ইচ্ছা করছে না, তারপরেও খাওয়া। মাহফুজের ধারণা তার জ্বর আসছে। কোনো কিছুই ভালো লাগছে না। চায়ে চুমুক দিতে জিও ভাই স্বর আটকে গেল। বমি ভাব হলো। বমি ভাব হলেও খাওয়ার জিনিস নষ্ট করা যায় না। দাদিজান বাঁশের চোঙায় খটখট করে সুপুরি হেসতে হেসতে বললেন, মানুষ যখন খাওয়া খাদ্য খায় তখন তার পায়ের কাছে কে বসে থাকে কদেহি? শয়তান বসে থাকে, আর কানের কাছে কুমন্ত্রণা দেয়, খাইস না রে, ভাত খাইস না। পাতে ভাত রেখা উঠায়, লক্ষ্মীমনা, পাতের ভাত সব শেষ করণের কোনো দরকার নাই। কুমন্ত্রণা শূন্য মানুষ পাতে ভাত রেখা উঠা যায়, তখন শয়তানের খুশির সীমা থাকে না। 72টা দাঁত বাইর কইরা হাসে। মানুষের দাঁত 32, শয়তানের 72। শয়তান দাঁত বাইর কইরা কেন হাসে জানোস? হাসে কারণ হইল পাতের প্রত্যেকটা না খাওয়া ভাত রোজ হাসরে 70টা কইরা সাপ হইয়া দংশন করব, বুঝছস? চায়ের কাপে 2 চুমুক দিয়ে রেখে দিলে কি হবে? যে চা খাওয়া হয় নাই সেই চা কি সাপ হয়ে দংশন করবে? আতরজান বেঁচে থাকলে মাহফুজ জিজ্ঞেস করত। তিনি গত বছর ইন্তেকাল করেছেন। শয়তানের গল্প বলার মানুষটা আর নেই। না থাকলেও সুপুরি হেঁচার শব্দটা তিনি রেখে গেছেন। মাহফুজ বাঁশের চোঙায় সুপুরি হেঁচার শব্দ প্রায়ই পায়। খটখট খটখট, কে যেন সুপুরি ভেজছে। এই তো শব্দটা হচ্ছে। ঠিক মাহফুজের মাথার ভেতর থেকেই শব্দ আসছে, স্পষ্ট শব্দ। আশেপাশে কেউ থাকলে তারও শোনার কথা। খটখট খটখট। চা খাওয়া যাচ্ছে না, পেটের ভেতর পাক দিতে শুরু করেছে। মাহফুজ ক্লান্ত গলায় বলল, নিবারণ, একটা পান আনায় দাও, কাঁচা সুপারি, শরীরটা জুত লাগতেছে না। জর্দা? না, জর্দা না। আপনার স্কুলের কি অবস্থা? এই শীতে ইনশাল্লাহ বিল্ডিংয়ের কাজ ধরব, রাজমিস্ত্রি বলা আছে। একবার গিয়ে দেখে আসব। আসো, দেখে যাও। এখন একবার দেখো, 4 বছর পরে আরেকবার দেখো, কিছুই চিনবা না। গ্রামের মধ্যে পাকা সড়ক। পাকা সড়ক? অবশ্যই পাকা সড়ক। পোলাপানের খেলার জন্য শিশু পার্ক। গ্রামের চারিদিক ঘেরা লাগাইছি রাধাচূড়া আর কৃষ্ণচূড়া গাছ। এই গাছগুলা হইল গ্রামের সীমানা। 4 বছর পর গাছে যখন ফুল ফুটব তখন মনে হইব লাল ফিতা দিয়া গ্রাম বন্ধন করা হইছে। বাহ! অসুখ বিসুখ হলে কোনো চিন্তাই নেই, গ্রামের মধ্যেই চিকিৎসালয়, পাশ করা ডাক্তার। 4 বছরের মধ্যে সব হইব? অবশ্যই। কাঁচা সুপারির পান চলে এসেছে। পান মুখে দিয়ে মাহফুজ সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়াটা ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে। জ্বর বোধহয় এসেই পড়ল। না খেয়ে সিগারেটটা যদি ফেলে দেয় তাহলে কি হবে? রোজ হাসরে কি এই সিগারেট কাঁকড়া বিছা হয়ে ঠোঁট কামড়ে ধরবে? মাহফুজ উঠে পড়ল। দাম দিতে গিয়ে এক বিপত্তি, নিবারণ দাম নেবে না। এই ঝামেলা নিবারণ সব সময় করে। মাহফুজ বিরক্ত হয়ে বলল, ব্যবসা করতে বসেছ, দানের অফিস তো খোলো নাই। নিবারণ হাসি মুখে বলল, সবের সাথে ব্যবসা করি না, আপনার সাথে ব্যবসা নাই। আচ্ছা দেন, হাফ দাম দেন। মাহফুজ হাফ দাম দিয়ে ঘাটলার দিকে রওনা হলো। রোদ এমন তেজি যে চোখ জ্বালা করছে। মাহফুজ ঠিকমতো পা ফেলতে পারছে না, এলোমেলো পা পড়ছে। জ্বর মনে হয় চেপে আসছে। দাদিজান মাথার ভেতর বসে ক্রমাগত পান খেঁচে যাচ্ছেন। বুড়ি ভালো যন্ত্রণা শুরু করেছে। আরো 2টা প্যারাসিটামল খেয়ে ফেললে হতো। পানির পিপাসাও হচ্ছে, অথচ এই একটু আগেই পানি খেয়েছে। কে, মাহফুজ না? জি। কি হয়েছে তোমার, এমন করে হাঁটছো কেন? কিছু হয় নাই। তোমার স্কুলের খবর কি? ইনশাল্লাহ এই শীতে কাজ শুরু হবে। ইট কিননের আগে আমার সাথে যোগাযোগ করবা। জি আচ্ছা। স্কুল ঘরের জন্য ইট,
একটা পাবলিক কাজ, কোনো লাভ রাখবো না, 1 নম্বরই ইটা দিব। তাই একটা কথা, বাকি না, খরিদ করবা নগদ পয়সায়। 1 নম্বরই ইটা 22,000। জি আচ্ছা। তোমার কি শরীর খারাপ? জি না। চোখ তো দেখি লাল টুকটুকা। দাড়িওয়ালা রোগা লোকটাকে মাহফুজ চিনতে পারছে না। লোকটা কে? বিড়ালের মতো চোখ, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ আসছে। লোকটা কথা বলছে পরিচিত ভঙ্গিতে। নিশ্চয়ই পরিচিত কেউ। মাহফুজ চিনতে পারছে না, কারণ এই মুহূর্তে তার মাথার ভেতর দাদিজান বসে সুপুরি হেঁচ্ছেন। মহিলা যখন এই কাণ্ডটা করেন তখন ঘোরের মতো লাগে। মাহফুজ মনে মনে বলল, পান ছেঁচা বন্ধ করো দাদি, অনেক সুপারি খাইছো, আর না। আতরজান বললেন, কাজটা ভালো করস নাই রে আবু, কাজটা মন্দ করছস। কোন কাজটা মন্দ করছি? মেয়েটারে নিয়ে আসলি, খারাপ পাড়ার খারাপ মেয়ে। কে বলছে খারাপ মেয়ে? আমি জানি। সে খারাপ হইলেও কিছু যায় আসে না, আমার তো তার দরকার নাই, আমার দরকার তার কাজ। 3-4টা শয়তান তোর পিছে পিছে সবসময় ঘুরে, বড় সাবধান। শয়তান ঘুরে কেন? যে মন্দ তার পিছে কোনো শয়তান থাকে না। হে এমনিই মন্দ, তার শয়তান দরকার নাই। যে যত ভালো তার পিছনে তত শয়তান। তোর সাথে আছে 4টা, খুব সাবধান। দাদি যান, পান ছেঁচা বন্ধ করবা, অসহ্য। যে 4টা শয়তান তোর পিছে পিছে ঘুরতেছে তার মধ্যে 2টা নারী 2টা পুরুষ। তুই একটা মিথ্যা কথা বলবি আর লগে লগে এর আর বিবাহ হইব, শয়তান সংখ্যায় বাড়ব। চুপ করো। আমি তো চুপ কইরেই থাকতে চাই, তোর জন্য মন কান্দে বললা পারি না। তোর শৈল দেখি বেজায় খারাপ। হ্যাঁ খারাপ, তুমি পান ছেঁচা বন্ধ করো। মহিলা পান ছেঁচা বন্ধ করল না। প্রবল উৎসাহে বুড়ি পান ছেঁচছে। মাথার ভেতর শব্দ হচ্ছে, খটখট খটখট। নৌকা ছেড়েছে সকাল 11টায়, এখন বাজছে 12টা 10। নৌকার ইঞ্জিন থেকে বিকট শব্দ আসছে। ইঞ্জিনের নৌকায় চিত্রা আরও চড়েছে। কখনো এত শব্দ হতে শুনেনি। শুধু শব্দ না, শব্দের সঙ্গে পেট্রোলের গন্ধ, ধোঁয়ার গন্ধ, বিশ্রী অবস্থা। মাঝে মাঝে কুচকুচে কালো তেল জাতীয় কি যেন ইঞ্জিন থেকে ছিটকে চারদিকে পড়ছে। ইঞ্জিন চালাবার দায়িত্বে আছে 9-10 বছর বয়সী একটা ছেলে। ইঞ্জিন থেকে তেল ছিটার ঘটনা যতবার ঘটছে ততবারই সে আনন্দে দাঁত বের করে দিচ্ছে। পর মুহূর্তেই গম্ভীর গলায় বলছে, ইঞ্জিন গরম হইছে। নৌকার যে হাল ধরে আছে সে বলছে, বেশি গরম? ছেলেটা আগের চেয়েও গম্ভীর গলায় বলছে, মিডিয়াম গরম। তখন মাঝি চোখ মুখ কুঁচকে ইঞ্জিনকে কুৎসিত একটা গালি দিচ্ছে। ইঞ্জিনের মাকে সে কি করবে তা নিয়ে গালি। গালির অর্থ বুঝতে পারলে ইঞ্জিনের খুবই রাগ করার কথা। চিত্রা ইঞ্জিন থেকে দূরে থাকার জন্যই নৌকার প্রায় মাথায় বসে আছে। রোদ খুবই কড়া। চিত্রা মাথায় ছাতা ধরে আছে। মনে হচ্ছে ছাতাও রোদ আটকাতে পারছে না। মাঝি বলল, ছাত্রীটা গাঙের পানিতে ভিজাইয়া লন গো আপা, মজা পাইবেন। ছাতা রোদ আটকাবার জন্যে। এর মধ্যে মজা পাওয়ার কি আছে কে জানে। চিত্রা পানিতে ছাতা ভিজিয়ে নিল। তেমন কোনো মজা পাওয়া যাচ্ছে না। ভেজা ছাতা থেকে পানি গড়িয়ে শাড়িতে পড়ছে, শাড়ি নোংরা হচ্ছে, এটাই বোধহয় মজা। চিত্রা নদীর দুপাশ দেখতে দেখতে যাচ্ছে। মুগ্ধ হয়ে দেখার মতো কোনো দৃশ্য না। কিছু মানুষ মাছ ধরছে, জাল ফেলছে, তুলছে, জালে কোনো মাছ দেখা যাচ্ছে না। ক্লান্তিকর কাজটা তারা করেই যাচ্ছে। নদীর পানিতে মহিষ নামানো হচ্ছে, গরুকে গোসল দেয়া হচ্ছে। কিছু ছেলেপুলে পানিতে ঝাপাঝাপি করছে। ঘুরে ফিরে একই দৃশ্য। কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়। চোখ ক্লান্ত হলেই মন ক্লান্ত হয়। তখন ঘুম ঘুম পায়। তবে নদীর দুধারেই প্রচুর কাশফুল ফুটেছে। দূর থেকে কাশফুল দেখতে ভালো লাগছে। চিত্রার সঙ্গে ক্যামেরা থাকলে সে অবশ্যই কাশফুলের ছবি তুলত। সস্তা ধরনের একটা ক্যামেরা তার আছে। সে যখন বাইরে যায় ক্যামেরাটা সঙ্গে নিয়ে যায়। এবারে শুধু আনা হয়নি, কারণ ক্যামেরা খুঁজে পাওয়া যায়নি। চিত্রার ধারণা তার মা ক্যামেরাটা গোপনে বিক্রি করে দিয়েছেন। মহিলা এই ধরনের কাজ প্রায়ই করেন। ঘরের টুকিটাকি জিনিস বিক্রি করে দেন। কাজটা নিরুপায় হয়েই তাকে করতে হয়। তারপরও চিত্রার ভালো লাগে না। ক্যামেরাটা তার খুব শখের ছিল। মহিলাকে যদি সে জিজ্ঞেস করে, মা ক্যামেরা বিক্রি করলে কেন,
সেই মহিলা তখন খুবই ওজনদার কোনো কথা বলবেন। ওজনদার কথা বলতে এই মহিলা খুব পছন্দ করেন। ওজনদার কথা বলবার সময় তিনি আবার চোখে চশমা পরে নেন। চশমা পরার সঙ্গে সঙ্গে তার গলার স্বরও বদলে যায়। চিত্রার আসল নাম মেহের বানু, ডাকনাম বানু। তার নাটকের নাম সুচিত্রা। সুচিত্রা থেকে চিত্রা। নাটকের জন্য সুচিত্রা নাম তার মায়ের রাখা। সুচিত্রা উত্তমের সুচিত্রা। মফস্বল থেকে কেউ যখন তাকে নিতে আসে তখন তার মা চোখে চশমা পরে গম্ভীর ভঙ্গিতে পার্টির সঙ্গে কথা বলতে বসেন। পার্টির বয়স যাই হোক, তিনি কথা শুরু করেন তুমি সম্বোধনে। বুঝছ বাবধন, আমার মেয়ের ভালো নাম সুচিত্রা, সুচিত্রা উত্তমের সুচিত্রা। তার অভিনয় যখন দেখবা তখন বুঝবা নাম তার সার্থক। বৃক্ষরও যদি জিজ্ঞেস করো, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলে ফলে পরিচয়। আমার কন্যারও ফলে পরিচয়। কয়েকটা কথা বাবধন তোমারে আগে ভাগে বলি। সুচিত্রারে তোমরা দিবা 1001 টাকা। পুরা টাকা আমার হাতে বুঝাইয়া তারপর তারে নিবা। বাকির নাম ফাঁকি। টাকা আছে? আনো নাই? পরে দিবা? আচ্ছা, তাইলে যাও। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি চোখ থেকে চশমা খুলে ফেলেন। অর্থাৎ তার কথা শেষ। পার্টি যদি বলে টাকা তারা এনেছে, তবে এত আনে নাই, একটু কমাতে হবে, তখন তিনি আবারও চশমা পরেন। আবারও কথাবার্তা শুরু হয়। আবারও এক পর্যায়ে কথা বন্ধ হয়। তিনি চোখ থেকে চশমা খুলে ফেলে দুঃখিত গলায় বলেন, শোনো বাবধন, আমি কি মাছ বেচতে বসছি? আমি মাছের একটা দাম বললাম, তুমি বললা আর একটা। শুরু হইল মুলামুলি। সুচিত্রাটা তোমার নেওয়ানোর দরকার নাই। তুমি মাছ হাটা থাইক্কা একটা চিতল মাছ কিনা লইয়া যাও। এই দামে তুমি ভালো চিতল মাছ পাইবা। নয়া আলু আর টমেটো দিয়া চিতল মাছ বড়ই স্বাদ। এক সময় দরদাম ঠিক হয়। চিত্রার মা পার্টির হাত থেকে টাকা নিয়ে গুনতে বসেন। খুশি খুশি গলায় বলেন, ও চিত্রা, ইনারারে চা দে। হুদা মুখে বসে আছে। পার্টি যত আপত্তিই করুক, চা না খেয়ে তারা উঠতে পারে না। চা খাবার সময় তিনি নানান ধরনের মজার মজার কথা বলার ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় কিছু কথাও সেরে নেন। একটা কথা বলতে ভুল গেছি বাবধন, আমিও কিন্তু মেয়ের সঙ্গে যাব। আমার জোয়ান মেয়ে, আমি একলা ছাড়ব না। তোমরার উপরে আমার বিশ্বাস আছে। দেখেই বুঝতেছি তোমরা ভালো মানুষের পোলাপান। আমার মেয়ের উপরে বিশ্বাস নাই। দুইটা জিনিসে বিশ্বাস করন নাই, জোয়ান কন্যা আর কাল সর্প। আমার কথা না, বই পুস্তকের কথা। চিত্রার মা চিত্রাকে কখনো একা ছাড়েননি, এখন ছাড়ছেন, কারণ এখন তার মেয়ের সঙ্গে আসার উপায় নেই। তার বাঁ পায়ে কি যেন হয়েছে, পা মাটিতে ছোঁয়াতে পারেন না। অসহ্য যন্ত্রণা। ওষুধপত্রে এই যন্ত্রণা কমে না। শুধু যখন সিগারেটের শোঁকা ফেলে সেখানে গাঁজা পাতা ভরে টানেন, তখন ব্যথা সহনীয় পর্যায়ে থাকে। ডাক্তার দেখানো হয়েছে, মেডিকেল কলেজের ভালো ডাক্তার। তিনি বলেছেন হাসপাতালে ভর্তি হতে, হাঁটু পর্যন্ত কেটে বাদ দিতে হবে, এছাড়া আর কোনো চিকিৎসা নেই। চিত্রার মা রাজি হননি। তিনি রাগী গলায় চিত্রাকে বলছেন, রোজ হাসরের দিন আমি আল্লাপাকের সামনে এক ঠ্যাং নিয়ে খাড়ামো? তুই কস কি? সবে হাসতে হাসতে দৌড় দিয়ে বেহেশতে ঢুকবো, আর আমি ল্যাংচাইতে ল্যাংচাইতে যামো? তুমি বেহেশতে যাইবা? অবশ্যই। বেহেশতে যাওয়ানোর মতো সোয়াব তুমি কি করছো? করি নাই। আল্লাপাক তোর আমার মতো না, তার দিল বড়। পাপী লোক তার সামনে দাঁড়াইয়া একবার যদি বলে ভুল করছি, মাপ দেন, তিনি মাপ দিবেন। চিত্রার মাথার উপর দিয়ে দুটা বক ডাকতে ডাকতে উড়ে গেল। সে চমকে উঠল বকের ডাক শুনে। কি বিকট শব্দ! এমন সুন্দর পাখি! কি সুন্দর ধবধবে সাদা রং, অথচ তার গলার স্বর ভয়াবহ। বকের ডাকে শুধু যে চিত্রা চমকে উঠেছে তা না, সঙ্গের মানুষটাও চমকে উঠেছে। মানুষটা এতক্ষণ শুয়েছিল, এখন উঠে বসেছে, অদ্ভুতভাবে চারদিক দেখছে। মানুষটার শরীর মনে হয় খারাপ। অপ্রকৃতিস্থ মানুষের মতো হেলতে দুলতে এসে নৌকায় উঠল। চোখ টকটকে লাল, একটা চোখে পানি পড়ছে। নৌকায় উঠেই লোকটা শুয়ে পড়েছে। এতক্ষণ সে একবারও মাথা তোলেনি। বকের ডাকে এই প্রথম মাথা তুলল। লোকটা তাকিয়ে আছে তার দিকে, অবাক হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে তাকে চিনতে পারছে না। জ্বর খুব বেশি হলে এরকম হয়, চেনা মানুষকে অচেনা লাগে, আবার অচেনা মানুষকে মনে হয় খুব চেনা কেউ। চিত্রা দৃষ্টি ফিরিয়ে নিল। অসুস্থ মানুষের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে না। তার মা বিছানায় শুয়ে কাতরায়।
নিতান্ত প্রয়োজন না হলে সে মার ঘরে ঢুকে না। ঘরে ঢুকলেই হোসনে আরা চিৎকার চেঁচামেচি শুরু করেন, অভিশাপ দেন, কঠিন সব অভিশাপ। চিত্রা তাতে চিন্তিত হয় না, কারণ মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগে না। দোয়া গায়ে লাগে, অভিশাপ লাগে না। হাঁসের গায়ের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়। গতকাল ঘর থেকে বের হবার সময় হোসনে আরা কঠিন কিছু অভিশাপ দিলেন। চাপা গলায় বললেন, নিজের মারে এই অবস্থায় পালাইয়া তুই রওনা হইছস? চিত্রা বলল, না যদি চাই উপাস থাকবা। হোসনে আরা তখন কুৎসিত কিছু গালি দিলেন। গালির বিষয় হচ্ছে, আশ্বিন মাসে মেয়ে কুকুরের শরীর গরম হয়, সে তখন খোঁজে পুরুষ কুকুর। তার কন্যার শরীর সব মাসেই গরম থাকে, সে অভিনয় করার জন্য যায় না, সে যায় শরীর ঠান্ডা করতে। সে আশ্বিন মাসিয়া কুকুরি না, সে 12 মাসিয়া কুকুরি। চিত্রা শান্ত মুখে গালি শুনেছে, তারপর বলেছে, মা, আমি ব্যবস্থা করে গেছি, তুমি ঠ্যাং কাটাই নিও। হোসনে আরা তখন ভয়াবহ চিৎকার শুরু করলেন। চিত্রা মাকে এই অবস্থায় রেখে চলে এসেছে। সে যে ব্যবস্থা করে এসেছে তাতে মনে হয় ঠ্যাং আজ কাটা হবে। মতি মামাকে বুঝাই দিয়ে এসেছে, হাতে টাকা পয়সা দিয়ে এসেছে। যে ডাক্তার ঠ্যাং কাটবেন, চিত্রা তার সঙ্গেও কথা বলেছে। ডাক্তার সাহেবের কি সুন্দর চেহারা, হাসি খুশি। এই লোক মানুষের ঠ্যাং কাটে ভাবাই যায় না। কাটা ঠ্যাং ডাক্তাররা কি করেন? ময়লা ফেলার জায়গায় ফেলে দেন, নাকি কবর দেয়া হয়? ঠকঠক করে শব্দ হচ্ছে। চিত্রা মাথা ঘুরিয়ে দেখল, লোকটা পানি খাচ্ছে। প্লাস্টিকের জগ ভর্তি পানি উঁচু করে মুখে ধরেছে। পানি গড়িয়ে লোকটার পাঞ্জাবি ভিজে যাচ্ছে। চিত্রা বলল, আপনার শরীর খারাপ? লোকটা পানির জগ মুখ থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য চিত্রার দিকে তাকিয়ে আবার পানি খেতে শুরু করলো। চিত্রার প্রশ্নের জবাব দিল না। চিত্রা বলল, আপনার কি জ্বর এসেছে? লোকটা বলল, হ্যাঁ। চিত্রা এগিয়ে গেল। একজন অসুস্থ মানুষের কাছে এগিয়ে যাওয়া যায়, কপালে হাত রেখে তার জ্বর দেখা যায়, এতে দোষের কিছু নেই। জ্বর খুব বেশি হলে মাথায় পানি ঢালতে হবে, সেটাও কোনো সমস্যা না। তারা পানির উপর দিয়ে যাচ্ছে, হাত বাড়ালেই পানি। চিত্রা কপালে হাত রাখতে গেল। মাহফুজ একটু সরে গিয়ে বলল, গায়ে হাত দিও না। চিত্রা কঠিন গলায় বলল, আমার কি কুষ্ঠ হয়েছে যে আপনার গায়ে হাত দিতে পারবো না? মাহফুজ বলল, দরকার কি? চিত্রা বলল, দরকার আছে। জ্বর বেশি বললে কম বলা হয়। মনে হচ্ছে শরীরের ভেতরে গ্যাসের একটা চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। চুলার আগুনে চামড়ার নিচে রক্ত ফুটছে। চিত্রা বলল, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন, আমি মাথায় পানি ঢালব। মাহফুজ বলল, বাজে ঝামেলা করবে না, দরকার নাই। দরকার আছে কিনা আমি দেখব, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। মাহফুজ নিতান্তই অপ্রাসঙ্গিকভাবে বলল, তোমার নাম কি? মেয়েটা অবাক হয়ে বলল, নাম জিজ্ঞেস করেন কেন? নাম তো জানেন, চিত্রা। চিত্রা তো নকল নাম, আসল নাম কি? আসল নাম নকল নাম কোনোটারই আপনার দরকার নেই, আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। তুমি পড়াশোনা কত দূর করেছ? অল্প, অ আ জানি। কোন ক্লাস পর্যন্ত পড়েছ? এত কথা বলছেন কেন? আপনাকে না শুয়ে থাকতে বললাম? মাহফুজ ঘোর পাওয়া মানুষের মতো আবারও একই প্রশ্ন করল, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছ? ক্লাস 10। সায়েন্স না আর্টস? আর্টস। ভালো হয়েছে, তুমি আমাদের স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিতে পারবে। আপনি শুয়ে পড়েন। জি আচ্ছা। চিত্রা হকচকিয়ে গেল। মানুষটা জি আচ্ছা বলছে কেন? জ্বর যখন খুব বাড়ে তখন শরীরের তাপ মাথার মগজে ঢুকে যায়, তখন মানুষ অদ্ভুত কথা বলে, অদ্ভুত কাণ্ড কারখানা করে। মাহফুজ শুয়ে পড়েছে, তার চোখ খোলা। অবাক হয়ে সে চারদিক দেখছে। চিত্রার ভয় ভয় লাগছে। মানুষটা মরে যাবে না তো? যদি সত্যি সত্যি মরে যায় সে কি করবে? নৌকা ঠাকুরকোনা স্টেশনে ফিরিয়ে নিয়ে যাবে, তারপর লাশ ফেলে রেখে স্টেশনের দিকে যাবে। ময়মনসিংহ যাওয়ার ট্রেন কখন কে জানে। এটা করা কি সম্ভব? কেন সম্ভব না? এই লোক কে? তার কেউ না। মৃত মানুষটাকে নিয়ে তার গ্রামে উপস্থিত হবার কোনো মানে হয় না। সে নাটকের মেয়ে, যাচ্ছে টিপু সুলতান নাটক করতে। নাটকের প্রধান উদ্যোক্তা মারা গেছে, নাটক অবশ্যই হবে না।
সে সোহাগী গ্রামে উপস্থিত হয়ে কি করবে? তার টাকা পাওয়ার কথা সে পেয়ে গেছে। এই টাকায় মার ঠ্যাং কাটা হচ্ছে। চিত্রা নদীর পানিতে প্লাস্টিকের জগ ভর্তি করে মাহফুজের মাথায় ঢালছে। নদীর পানি গরম, রোদে পানি তেতে উঠেছে। গরম পানি মাথায় ঢাললে কি জ্বর কমে? ইঞ্জিনের নৌকা ভটভট করে চলছে। ছোট ছেলেটা আগ্রহ নিয়ে তাকে দেখছে। যে বুড়ো মাঝি হাল ধরেছিল সেও একবার উঁকি দিল। চিত্রা বলল, আপনি কি এনাকে চিনেন? বুড়ো মাঝি বলল, জি না। যেখানে যাচ্ছি সেই জায়গাটা চেনেন তো? গ্রামের নাম সোহাগী। যে চিনি, নিমঘাটা। নিমঘাটা না, সোহাগী। নিমঘাটায় নাও থামব, হাঁটা পথে সোহাগী যাইবেন। কতক্ষণ হাঁটতে হবে? কেমনে কই? কেমনে কই মানে? সোহাগী কখনো যাননি? যে না, নিমঘাটা গেছি। বুধবারে নিমঘাটায় হাট বসে, বড় হাট। নিমঘাটায় ডাক্তার আছে? জানি না। নিমঘাটায় যেতে কতক্ষণ লাগবে? ফুল স্পিডে দিলে 1.5 ঘন্টা, যেমনে যাইতেছি 2-2.5 ঘন্টা লাগবে। ফুল স্পিড দিন। দেওন যাইব না, ইঞ্জিন ডিস্টার্ব আছে। যখন সমস্যা হয় একের পর এক সমস্যা হতে থাকে। নৌকা একটা নেওয়া হয়েছে, ইঞ্জিন ডিস্টার্ব। হয়তো দেখা যাবে কিছুক্ষণ পর ইঞ্জিন পুরোপুরি থেমে যাবে। রোদ মরে আসছে, আকাশে চিল উঠছে। বাচ্চা ছেলেটা বলল, তুফান হইব। ছেলেটার মুখ হাসি হাসি, যেন তুফান হওয়া ইঞ্জিন থেকে তেল ছিটকে যাওয়ার মতোই কোনো আনন্দময় ঘটনা। পুরোপুরি নৌকা ডুবলে তার আনন্দ মনে হয় আরো বেশি হবে। চিত্রা বলল, তুফান হবে কেন? আকাশে তো মেঘ নেই। একটু পরেই দেখবেন, আসমান আন্ধাইর। ঝড়ের সময় নৌকা কি নদীর উপরে থাকবে নাকি কূলে ভিড়বে? বুড়ো মাঝি বলল, অবস্থা বুঝে ব্যবস্থা, যেমন অসুখ তেমন দাওয়াই। নৌকা ডুবে অসুখের দাওয়াই কি হবে? চিত্রা সাঁতার জানে না। সাঁতার না জানা অসুখের কোনো দাওয়াই থাকার কথা না। আকাশের চিল নিচে নেমে আসছে। রোদের তেজ দ্রুত কমছে, তবে আকাশের কোথাও কোনো মেঘ নেই। মেঘ ছাড়া রোদের তেজ কমে যাচ্ছে কিভাবে, সেও এক রহস্য। মানুষটা এতক্ষণ চোখ মেলেছিল, পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। এখন চোখ বন্ধ। জ্বর বোধহয় একটু কমেছে, এখন ঘুমোচ্ছে। ক্রমাগত পানি ঢালার কারণে কপালে হাত দিয়ে জ্বর টের পাওয়া যাচ্ছে না। চিত্রা ডাকল, এই যে শুনুন, আপনি কি ঘুমোচ্ছেন? মানুষটা জবাব দিল না, তবে বড় করে নিঃশ্বাস ফেলল। আপনার শরীরটা কি এখন একটু ভালো লাগছে? এই প্রশ্নেরও জবাব নেই। চিত্রা বুঝতে পারছে না সে পানি ঢালা বন্ধ করবে না চালিয়ে যাবে। নৌকার ছেলেটা আঙুল উঁচিয়ে বলল, এই দেখেন মেঘ। চিত্রা মেঘ দেখল। কালো একখণ্ড মেঘ দেখা যাচ্ছে। ভীতিজনক কিছু না, কিংবা কে জানে, হয়তো এই মেঘই ভয়াবহ। সাপুরে যেমন সাপের হাঁচি চেনে, যারা নৌকা চালায় তারা চেনে মেঘের হাঁচি। চিত্রা বলল, ঝড় কখন হবে? দেরি আছে। ছেলেটা কথাটা বলল দুঃখিত গলায়। ঝড় আসতে দেরি আছে, এই দুঃখে সে মনে হয় কাতর। চিত্রা বলল, ঝড় আসতে আসতে কি আমরা নিমঘাটায় পৌঁছাবো? জানি না। বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা 5 ভাই বোন, এদের মধ্যে খুব মিল। এই ভাই বোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথমে একজন যায়, তারপর তার অন্য ভাই বোনরা উপস্থিত হয়। ঝড় যে হবে তা নিশ্চিত, এবং ঝড়ে অবশ্যই নৌকা ডুবে যাবে। ইঞ্জিনের ভটভট শব্দ হচ্ছে না। চিত্রা কিছু জিজ্ঞেস করার আগেই বুড়ো মাঝি বলল, ইঞ্জিনে ডিস্টার্ব আছে, ঠিক করতাছি, চিন্তার কিছু নাই। ইঞ্জিন ঠিক করতে জানেন? ইঞ্জিন গরম হইছে, ঠান্ডা হইলে আপনিই ঠিক হইব। মাঝি নৌকা তীরের দিকে নিয়ে যাচ্ছে। কালো মেঘের টুকরাটা দ্রুত বড় হচ্ছে। অসুস্থ মানুষটা মরে যায়নি তো? না, মরেনি। এই তো বুক উঠানামা করছে। চিত্রা মাথায় পানি দেয়া বন্ধ করে ঝড়ের জন্য অপেক্ষা করতে লাগলো। কালো মেঘ ঘন হচ্ছে। মনে হচ্ছে কেউ একজন মেঘের নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে আসছে। তীব্র অসহনীয় গরমটা আর নেই, বরং শীত শীত লাগছে। ঝড়ের আগে ঠান্ডা বাতাস বয় নাকি? চিত্রা, শোনো। চিত্রা মেঘ দেখছিল। সে চমকে তাকালো। মানুষটা 2 হাতে ভর দিয়ে মাথা উঁচু করেছে। চিত্রা বলল,
কিছু বলবেন? মানুষটা হড়বড় করে বলল, সুলতান সাহেব আমাদের প্রধান অতিথি। উনি অনেক বড় মানুষ। তাকে বললেই তিনি তোমার একটা ব্যবস্থা করে দেবেন। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার কি ব্যবস্থা? পড়াশোনা, চাকরি। চিত্রা তাকিয়ে আছে। মানুষটা ঘোরের মধ্যে কথা বলছে। তার সঙ্গে তর্কে বিতর্কে যাওয়া ঠিক না। চিত্রা বলল, আপনি শুয়ে পড়ুন। মাহফুজ বলল, জি আচ্ছা, বলেই আগের ভঙ্গিতে শুয়ে পড়ল। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঝড় এসে পড়ল। আজকের গল্প পাঠ এই পর্যন্তই। আজকে ছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়া। আজকে ছিল উপন্যাসটির প্রথম পর্ব। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।